আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম মিডল ইস্ট পার্ট 6-এ। তো এর আগে আমরা মিডল ইস্টের পার্ট 1, 2, 3, 4 এবং 5 শেষ করেছি। ওই পার্টগুলো অবশ্যই দেখার অনুরোধ রাখবে, কারণ প্রত্যেকটা সিকোয়েন্সটা আসলে মেনটেন করে দেখাটা খুব ভালো হবে। কারণ হচ্ছে একটার সাথে আরেকটা খুব ভালোভাবে জড়িত। একটা আলোচনা না বুঝলে পরের আলোচনাটা বোঝাটা একটু কঠিন। সো আজকেই হচ্ছে আমাদের মিডল ইস্টের যে পর্বটা আমাদের চলছে সিরিজটা, সেটার বেসিক যে আলোচনা কিংবা ডেপথে আমরা অনেক জায়গায় যদিও আলোচনা করেছি, সেই সিরিজটার আজকেই শেষ পর্ব, অর্থাৎ পার্ট 6 হবে মিডল ইস্টের এবারের জন্য শেষ পর্ব। এরপর আমরা বিভিন্ন অংশ, বিভিন্ন বিষয় মিডল ইস্ট নিয়ে ভেঙে ভেঙে বা ডেপথ অ্যানালাইসিসে ক্ষুদ্র ক্ষুদ্র পরবর্তী সময়ে যাব। বাট এই যে বেসিক যে আলোচনাগুলো, ওভারঅল যে মিডল ইস্ট নিয়ে আলোচনা, এটার আজকেই শেষ পর্ব, অর্থাৎ পার্ট 6 এই সিরিজের শেষ পর্ব মিডল ইস্টের। তো পার্ট 5-এ আমরা মিডল ইস্টের যেটা নিয়ে আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যেখান থেকে শেষ করেছিলাম, সেটা হচ্ছে যে প্রশ্ন থেকে যে এই যে সিরিয়া আসলে প্রক্সি ওয়ার একটা ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে এবং বলা যায় একটা ওয়ার ফিল্ডে পরিণত হয়েছে। এটা আসলে কীভাবে হয়েছে এবং কে কার বিরুদ্ধে যুদ্ধ করছে, এই বিষয়গুলো নিয়েই মূলত গত পার্ট 5 আমরা শেষ করেছিলাম এই প্রশ্নটা দিয়েই। পার্ট 6 আমরা শুরু করছি এই প্রশ্নটা উত্তর দিয়ে। সো প্রথমত, ইরান হিজবুল্লাহকে সহায়তা করছে ইসরায়েলের বিরুদ্ধে লড়তে, এটা আমরা অলরেডি আলোচনা করেছি। দ্বিতীয়ত, ইরান বাশার আল আসাদের পক্ষে আছে, তাই ইসরায়েল আসাদের বিপক্ষে দাঁড়িয়েছে। এছাড়াও ইসরায়েল সবসময় আমেরিকার সাথে থাকে, যেহেতু আমেরিকার সাথে থাকে, আমেরিকা সেদিক দিয়ে ইসরায়েলের সেদিকে যায়। তারপর থেকে সিরিয়ার যুদ্ধ সরকার বনাম বিদ্রোহীদের মধ্যে না থেকে এই যুদ্ধ রূপ নেয় প্রক্সি যুদ্ধে। এক পক্ষে রয়েছে আমেরিকা, ইসরায়েল, সৌদি, তুরস্ক, আইএস, মুসলিম ব্রাদারহুড ও সিরিয়ার বিদ্রোহী মিলিটারি, এবং অন্য পক্ষ রয়েছে বাশার আল আসাদের সরকার, রাশিয়া, ইরান, ইরাক এবং হিজবুল্লাহ। আবার বলছি, এই জিনিসটা একটু ভালো করে বোঝা খুব জরুরি যে সিরিয়াকে কেন্দ্র করে সিরিয়ার যে মেইন যে দ্বন্দ্বটা, গৃহযুদ্ধটা, সেটা কার কার মধ্যে, সেটা হচ্ছে সিরিয়ার যে সরকার বাশার আল আসাদ এবং সিরিয়ান যে বিদ্রোহীরা তাদের মধ্যে। এখন এই দুইটা পার্টিকে বা দুইটা পক্ষকে সমর্থন দিচ্ছে বিশ্ব রাজনীতির বড় বড় মোড়লরা, বড় বড় স্টেক হোল্ডার যে দেশগুলো রয়েছে। যেমন সিরিয়ার মধ্যে যে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী সেটাকে সমর্থন দিচ্ছে হচ্ছে মূলত ইসরায়েল যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক, সেখানে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আছে সৌদি আরবের সাথে রয়েছে মুসলিম ব্রাদারহুড, আইএস, তুরস্ক। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন আসলে এই বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে? কারণ হচ্ছে সিরিয়া যে বাশার আল আসাদের সরকার, তাকে সাপোর্ট দিচ্ছে ইরান, এবং ইরানের সাথে ইসরায়েলের যে ঐতিহাসিক দ্বন্দ্ব, সেই ঐতিহাসিক দ্বন্দ্বর কারণেই কিন্তু ইসরায়েল ইরানের এগেনস্ট যে পার্টি, অর্থাৎ বিদ্রোহী গোষ্ঠী, সেটাকে সমর্থন দিচ্ছে। এবং ইরানের সাথে এসে দাঁড়িয়েছে হিজবুল্লাহ, ইরানের সাথে এসে দাঁড়িয়েছে রাশিয়া এবং ইরাক। রাশিয়া কেন দাঁড়িয়েছে, এগুলো আমরা গত ভিডিওগুলোতে কিন্তু আলোচনা করেছি। সো সেই ভিডিওগুলো অবশ্যই দেখার আমন্ত্রণ থাকবে। তো খেয়াল করি, আইএস এবং হিজবুল্লাহ এই দুইটা নিয়ে খুব চর্চা হয় মিডল ইস্টে। এটার মধ্যে আইএস কিন্তু চলে গিয়েছে যুক্তরাষ্ট্রের যে ব্লক, সেই ব্লকে, কিংবা হচ্ছে সিরিয়ান বিদ্রোহীদের ব্লকে। আর আরেকটা যে গোষ্ঠী যেটা হচ্ছে হিজবুল্লাহ, সেটা চলে গিয়েছে কিন্তু বাশার আল আসাদের সরকারের পক্ষে। সো এই হলো অবস্থা। এখন দেখি যে কিছু প্রশ্নের উত্তর দেওয়া খুব জরুরি। যেমন কয়েকটা প্রশ্ন যদি আগে ফেলি আপনাদের সামনে, যেমন হচ্ছে যে কেন যুক্তরাষ্ট্র দ্বিতীয় ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল, কিংবা কেন সিরিয়ার গৃহযুদ্ধের সমাধান হতে এখনও পারেনি, কিংবা কীভাবে হতে পারে সিরিয়ার গৃহযুদ্ধের সমাধান, এগুলো আলোচনা করা জরুরি। তো সবচেয়ে জটিল একটি বিষয় এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে আন্তর্জাতিক রাজনীতিতে এই বিষয়টির মতো এত জটিল কোনো ইস্যু আসলে এখনও পর্যন্ত নেই। এই বিষয়টা এতটা জটিল। সো সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা এবং এই যুদ্ধে পরাশক্তিগুলোর নগ্ন যে অংশগ্রহণ, এইসব নিয়ে প্রথম পর্বে আমরা বিস্তারিত কিন্তু আলোচনা করেছি। মানে প্রথম পর্ব বলতে এর আগের যে পর্বগুলোতে, ফার্স্ট একদম যে পর্ব আমাদের পার্ট 1, 2, 3, 4, 5 এগুলোতে আলোচনা করেছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে নিয়ে আমরা আলোচনা করবো যে সিরিয়ার এই যুদ্ধে কারা পক্ষে এবং কারা বিপক্ষে একটা নির্দিষ্ট করে বলা খুব কঠিন। কেননা যারা এর পক্ষে কিছুদিন পর দেখা যায় তারাই আবার এর বিপক্ষে। কারণ কি, বিশ্ব রাজনীতিতে প্রত্যেকের দেশ তার স্বার্থ নিয়েই কাজ করে, সুতরাং এক এক সময় দাবার গুটি এক এক দিকে চলে যায়। সো কয়েকটি উদাহরণ দিয়ে এখন বিষয়গুলো আমরা এখন বুঝবো যে কীভাবে আসলে চেঞ্জ করে কেউ কারো, মানে একবার এক পক্ষ নেয়, আরেকবার এক পক্ষ নেয়। আমরা মূলত প্রথমে তিনটা উদাহরণ দেখব, তারপরে আরও উদাহরণের দিকে যাব। প্রথম উদাহরণ, সো আইএসের হাত ধরে কিন্তু যুক্তরাষ্ট্র সিরিয়ায় তার প্রবেশাধিকার নিশ্চিত করেছিল।
আইএস ও আমেরিকা উভয়ই একসাথে বাশার আল আসাদের বিপক্ষে লড়েছিল, কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের মাধ্যমে জঙ্গি দমনের নামে সেই আইএসের বিরুদ্ধে অভিযান চালায়। খেয়াল করি, তার মানে যুক্তরাষ্ট্র এবং আইএস এরা কিন্তু একই ব্লকে ছিল সিরিয়ার ইস্যুতে, সিরিয়ার মধ্যে, যেটা একটু আগেই বলছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে সেখানে ইসরায়েল আছে, তুরস্ক, সৌদি আরব, সেখানে আইএস রয়েছে। তার মানে যেই আইএস এর হাত ধরেই যুক্তরাষ্ট্রের মিলিটারি বা যুক্তরাষ্ট্র আসলে সিরিয়াতে প্রবেশ করলো, সেই আইএসকেই এখন যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের মাধ্যমে বললো এরা আসলে জঙ্গি গোষ্ঠী। ঠিক আছে, সো এদের বিরুদ্ধে অভিযান চালায় ফেললো আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র। তার মানে এরা একই ব্লকে থাকার পরেও এরা কিন্তু পরবর্তীতে কী হয়ে গেল, ভিন্ন শত্রুর মধ্যে পরিণত, ভিন্ন ব্লকে চলে গেলো বা ভিন্ন শত্রুর ভাবাপন্ন পরিবেশ সৃষ্টি হলো। উদাহরণ 2, ইরাক এবং সিরিয়ার উত্তরে কুর্দি অধ্যুষিত এলাকায় আইএস তাদের তথাকথিত যে খেলাফত প্রতিষ্ঠা করতে চেয়েছিল। ইরাক এবং সিরিয়ার উত্তরে যে এলাকাগুলোতে কুর্দিরা থাকে মূলত, সেই জায়গায় তাদের কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছিল কারা, যারা আইএস। তাই কুর্দিরা চায়নি তাদের অঞ্চলগুলো আইএসের দখলে চলে যায়, তাই তারা আইএসের বিরুদ্ধে লড়ছে। সেজন্য যুক্তরাষ্ট্র কুর্দিদের সব ধরনের সহায়তা করেছিল। আইএস উৎখাতের পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসে কুর্দিদের সকল ধরনের সহযোগিতা বন্ধ করে দেয়। তাই কুর্দিরা এখন যুক্তরাষ্ট্রের উপর ক্ষুব্ধ। খেয়াল করি বিষয়টা, একটু খেয়াল করি এই জায়গাটা একটু বোঝানোর জন্য। যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরবের যে সম্পর্কটা সেটা নিয়ে একটু সংক্ষেপে বলে রাখি। সেটা হচ্ছে যখন ডোনাল্ড ট্রাম্প সরকার ছিল তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের শাসন ব্যবস্থা ছিল বা প্রেসিডেন্ট ছিল ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রে, তখন কিন্তু সৌদির সাথে যুক্তরাষ্ট্রের অনেক ভালো সম্পর্ক। কিন্তু পরবর্তীতে যখন জো বাইডেন আসলো তখন কিন্তু সম্পর্কটা কিছুটা শিথিল হয়ে গেছিলো এবং অনেকগুলো ইস্যুতে আসলে যুক্তরাষ্ট্র সৌদি আরবকে কিন্তু অস্ত্র সাপ্লাই দেয় নাই। এবং তার মানে সম্পর্কটা ডোনাল্ড ট্রাম্পের সাথে আমলে যেই রকমের ভালো ছিল, সৌদি আরবের সাথে পরবর্তীতে জো বাইডেনের আমলে কিন্তু সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত ভালো ছিল না, অত ভালো হয়নি। ঠিক তেমনই ইরাক এবং সিরিয়ার উত্তর দিকে কিন্তু কুর্দিরা বাস করে এবং কুর্দিদের ওই অঞ্চলটাতে আইএসরা প্রভাব বিস্তার করতে চায়, আইএসরা ওইখানে তাদের খেলাফত বা তাদের হচ্ছে তাদের যে কায়েম সেটা প্রতিষ্ঠা করতে চায়। এখন এই বিষয়টাকে কিন্তু সাপোর্ট করছিল যুক্তরাষ্ট্র এতদিন ধরে। বাট পরবর্তীতে দেখা গেল যখন ডোনাল্ড ট্রাম্প সরকার আসলো, তার মানে এগুলো আগের, ডোনাল্ড ট্রাম্প আসার আগে, যখন পরে ডোনাল্ড ট্রাম্প সরকার আসলো পরবর্তীতে কিন্তু তখন আর আইএসদেরকে তো তারা সাপোর্ট করলোই না। তারা হচ্ছে এই জিনিসটা একটু মানে হচ্ছে কনফিউজিং, এই জন্য জিনিসটাকে আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। সো মূলত আইএস উৎখাত করার চেষ্টা করলো ডোনাল্ড ট্রাম্প কিন্তু, ঠিক আছে, এবং কুর্দিদের সকল ধরনের যে সহযোগিতা সেটা বন্ধ করে দিল। তার মানে যে কুর্দিরা আসলে আইএসদের বিপক্ষে গিয়েছিল, কেন? কারণ আইএসরা কুর্দিদের অঞ্চলে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল। সো ওই কুর্দিরা আইএসদের বিপক্ষে গিয়েছিল বা আইএসদের বিরুদ্ধে আসলে ছিল। বাট একটু আগে যেটা আলোচনা করছিলাম, ওই সিরিয়া অঞ্চল কিন্তু ওই অঞ্চলগুলোতে কিন্তু ম্যাক্সিমাম সময় হচ্ছে আইএস এবং যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক ছিল। পরবর্তীতে যখন যুক্তরাষ্ট্র আসলে আইএসকে জঙ্গি গোষ্ঠী হিসেবে আখ্যা দিল এবং আইএসকে আসলে উৎখাত করার চেষ্টা করলো, তখন কিন্তু এই আইএস যেহেতু স্বাভাবিকভাবে কুর্দিদেরকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র, কিন্তু পরবর্তীতে কিন্তু দেখা গেল কুর্দিদের সহযোগিতা দেওয়া বন্ধ করে দিল ডোনাল্ড ট্রাম্প। তার মানে এখন আসলে আইএসদেরকেও উৎখাত করার চেষ্টা করলো। যখন আইএসরা একটু প্রভাব বিস্তার করা কমায় দিল, তখন কুর্দিদেরকে আর সহযোগ দিচ্ছে না। তার মানে ওই জায়গায় একটু কুর্দি এবং আইএসদের মধ্যে দ্বন্দ্ব লাগাই থাকলো, কেউ জিততে পারলো না। কুর্দিরাও সহযোগিতারও হবে, যুক্তরাষ্ট্রের সহযোগিতা যেহেতু কমায় দিছে, সহযোগিতার হবে আসলে খুব বেশি প্রভাব বিস্তার করে আইএসদেরকে একদম সরাই দিতে পারতেছে না। আবার আইএসদের বিরুদ্ধে যেহেতু যুক্তরাষ্ট্র চলে গেছে, সুতরাং আইএসরা ওই জায়গায় তাদের কর্তৃত্ব স্থাপন করতে পারতেছে না। তার মানে একটু জিনিসটা খেয়াল করি, যুক্তরাষ্ট্র কী করেছে ওই জায়গাটাতে, যুক্তরাষ্ট্র আসলে কুর্দিদেরকেও প্রভাব বিস্তার করতে দেয়নি, আইএসদেরকে প্রভাব বিস্তার করতে দেয়নি। তারা দুই দলই, দুই পক্ষই আসলে আনস্টেবল অবস্থা ওই জায়গায় রয়েছে। যুক্তরাষ্ট্রের পলিসিগুলো কিন্তু খুবই 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 আসলে ক্রুশিয়াল। এই বিষয়গুলো আমরা আস্তে ধীরে আরও আলোচনা করেছি আগে, এখন আলোচনা করছি, সামনে আলোচনা করব যে যুক্তরাষ্ট্র কেন আসলে সুপার পাওয়ার বর্তমানে। যুক্তরাষ্ট্র এইগুলো কারণেই সুপার পাওয়ার। তার কূটনৈতিক যে বিষয়গুলো, চালগুলো, এগুলো বোঝাটা খুব জরুরি বিশ্ব রাজনীতি বোঝা। 3 নম্বর উদাহরণে যাই। তাহলে 1 নম্বর উদাহরণ কিন্তু আমরা আইএসদের সাথে যুক্তরাষ্ট্রের যে সমস্যাটা সেটা, 2 নম্বর উদাহরণ দেখলাম কুর্দি এবং আইএসদের মধ্যে সমস্যা সেটা, তারপরে 3 নম্বর উদাহরণে যাই। সো তুরস্ক কিন্তু ন্যাটো জোটভুক্ত দেশ। ন্যাটো জোটের বাহিনীরা যখন এখানে আইএস দমন করতে আসে, তখন তুরস্ক চেয়েছিল কৌশলে ন্যাটো জোটকে ব্যবহার করে উত্তর সিরিয়ার কুর্দিদের দমন করতে, কারণ তুরস্ক কুর্দিদের দমন করতে চাইতো আগে থেকে। তো তারা আইএসকে ব্যবহার করে, আইএসদের ব্যবহার করে কুর্দিদের দমন করতে চাইতো।
সো সিরিয়া এবং তুরস্কের মধ্যবর্তী সীমানায় কুর্দিরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ এই জন্যই কিন্তু। সো সিরিয়ার কুর্দিরা চাচ্ছে সিরিয়া থেকে বের হয়ে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। অন্যদিকে তুরস্কে বসবাসরত কুর্দিদের একটা সংগঠন রয়েছে, তাকে বলা হচ্ছে পিকেকে। তো তুরস্কের দাবি সিরিয়ার কুর্দিরা পিকেকের কুর্দিদের সাথে যুক্ত। পিকেকে 3 দশকেরও বেশি সময় ধরে স্বাধীনতার জন্য তুরস্ক সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে। দেশটিতে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করা হয়েছে। তুরস্ক যখন সিরিয়ার এই কুর্দিদের উপর আক্রমণ শুরু করে, তখন কুর্দিদের একটি অংশ যারা পূর্বে বাশার আল আসাদের বিরোধিতা করেছিল, তারাও সাময়িক সময়ের জন্য আসাদের পক্ষে অবস্থান করে। তাহলে এই জায়গাটা একটু যদি সংক্ষেপে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে তুরস্ক কিন্তু কুর্দিদেরকে নিয়ে খুব টেন্স থাকে, কারণ তুরস্কের উত্তরাঞ্চলে কুর্দিরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ এবং সিরিয়ার একটা অংশ কিন্তু কুর্দিরা সংখ্যাগরিষ্ঠ। এই জন্য তুরস্কের যে কুর্দিরা, এদেরকে দমন করতে চায় আসলে তুরস্ক সরকার, এবং এই তুরস্কের কুর্দিদেরকে দমন করার জন্য সিরিয়ার যে কুর্দি অংশটুকু সেটাকেও দমন করা দরকার তুরস্কের। কারণ দুই জোট যদি একসাথে হয়ে যায়, দুই দেশের দুই অঞ্চলের কুর্দি যদি একসাথে হয়ে যায়, খুব বেশি ভয়ঙ্কর রূপ নিতে পারে। এই জন্য কিন্তু আইএসদের ব্যবহার করে আসলে তুরস্ক চাচ্ছিল যেভাবে হোক এই কুর্দিদেরকে দমন যাতে করা যায়। সো পরবর্তীতে দেখা যায় কি, কুর্দিরা আসলে একসময় কিন্তু তাদের যে সাপোর্ট একসময় বাশার আল আসাদের বিরুদ্ধে ছিল, কিন্তু পরবর্তীতে আবার তারা বাশার আল আসাদের পক্ষে একসময় অবস্থানে সাময়িক সময়ের জন্য, যদিও পরবর্তীতে এটা ছিল না। সো বিষয়গুলো খুবই ঘোলাটে। এই বিষয়গুলো বোঝার জন্য আমরা আস্তে ধীরে সামনের যখন পর্বগুলোতে আলোচনা আসবো, আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে ইন্ডিভিজুয়ালি আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। বাট আপাতত এই বিষয়টা এখানেই সমাপ্ত করা যায়। এরপর আসি যে সমাধান কিভাবে করা যায় আসলে, অর্থাৎ সিরিয়া যে গৃহযুদ্ধ সেটা বন্ধ করা কিংবা এই সমাধানে পৌঁছাতে এক এক রাষ্ট্র এক এক রকমের মতামত দিয়েছে। অর্থাৎ এক একটা রাষ্ট্র কী কী মতামত দিয়েছে সেইগুলো কিন্তু আমরা এখন আলোচনা করব। যেমন সিরিয়া আসলে কী করেছে এখন। সো বাশার আল আসাদ চাচ্ছে আরব বসন্তের পূর্বে আসাদের যেরকম ক্ষমতা ছিল ঠিক সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে। একটি সাক্ষাৎকারে আসাদ বলেছেন যে ক্ষমতার ব্যাপারে তিনি কোনো ছাড় দিতে রাজি নন। তার মতে গৃহযুদ্ধের সমাধান হিসেবে বিদ্রোহীদের উচিত আসাদকে মেনে নেওয়া, কিন্তু অপরদিকে যুক্তরাষ্ট্র আসাদের এই সমাধান মেনে নিতে নারাজ। কারণ বিদ্রোহীদেরকে ডিরেক্টলি সাপোর্ট করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব রয়েছে ওখানে, এবং ওখানে রয়েছে আইএস, ছিল আগে, এখন আইএস যদিও ওভাবে তৎপর না খুব একটা। সো এই যে বিষয়টা, অর্থাৎ সিরিয়ার বাশার আল আসাদ বলতেছে যে আমি যদি ক্ষমতা দেওয়া হয় আমাকে, আরব বসন্তের আগে যেরকম আমার ক্ষমতা ছিল, একচ্ছত্ব ক্ষমতা, সেরকম ক্ষমতা দিলেই এই গৃহযুদ্ধ আসলে বন্ধ হয়ে যায়, আর কোনো সমস্যাই থাকে না। সো সে একটা সমাধান দিয়েছে। যুক্তরাষ্ট্র কী সমাধান দিচ্ছে সেটা খেয়াল করি। সো সিরিয়া সংকট সমাধানের জন্য যুক্তরাষ্ট্র ঠিক কী চাচ্ছে সেটি বলা খুবই মুশকিল। এই গৃহযুদ্ধ সমাধানে যুক্তরাষ্ট্রের মত হলো যে বাশার আল আসাদকে হটিয়ে নতুন করে নির্বাচনের মাধ্যমে অন্য কেউ ক্ষমতায় আসুক, তাহলে এই সমস্যার সমাধান হবে। আমেরিকা মূলত চাচ্ছে তাদের এই মদতপুষ্ট কেউ একজন ক্ষমতায় আসুক। রাশিয়া কোনোভাবেই চাচ্ছে না আসাদ ছাড়া নতুন কোনো কেউ ক্ষমতায় আসুক, কেননা আসাদ না থাকলে রাশিয়ার আরব বিশ্বে পা রাখার মতো আর কোনো জায়গা থাকবে না। তার মানে যুক্তরাষ্ট্র ডিরেক্টলি কী চাবে, স্বাভাবিকভাবেই চাবে, যেহেতু বাশার আল আসাদ রাশিয়াপন্থী, সুতরাং বাশার আল আসাদকে হটিয়ে যুক্তরাষ্ট্রপন্থী বা যুক্তরাষ্ট্রের সাপোর্টে থাকবে, যুক্তরাষ্ট্রের দিকে থাকবে, এরকম কাউকে ক্ষমতা বসাতে নির্বাচনের মাধ্যমে হোক, যেভাবে হোক। সো যুক্তরাষ্ট্র চায় না যে বাশার আল আসাদ ক্ষমতায় আসুক, স্বাভাবিকভাবে। এখন রাশিয়া কী চায়? তো সমাধানের জন্য রাশিয়ার মত হলো যে বাশার আল আসাদই ক্ষমতায় থাকবে, কিন্তু সিরিয়ার বড় বড় অঞ্চলগুলো কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকবে না, অঞ্চলগুলো হবে স্বায়ত্তশাসিত। সিরিয়ায় রাশিয়ার বিমান এবং নৌঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে নিজের সামরিক শক্তি অটুট রাখতে রাশিয়া আসাদকেই চাবে স্বাভাবিকভাবে, কিন্তু রাশিয়ার এই সমাধানে তুরস্ক সন্তুষ্ট নয়। ঠিক আছে। সো তুরস্ক আসলে কী চায় সেটা আমরা এখন জানবো। তার আগে এই বিষয়টা একটু সংক্ষেপে বোঝার চেষ্টা করি যে রাশিয়া কেন আসলে সিরিয়ার উপর এত বেশি মানে কী বলে নির্ভরশীল বলবো, কিংবা সিরিয়ার উপর এত বেশি আসলে সিরিয়াকে এত বেশি আসলে মাথা ব্যথা কেন রাশিয়ার। কারণ সিরিয়ার এই বাশার আল আসাদ ছাড়া রাশিয়ার আসলে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করা আর কোনো ভালো অপশন নাই এই মুহূর্তে রাশিয়ার কাছে, এই জন্যই। আর যদি হচ্ছে রাশিয়া যেই প্রস্তাবটা দিয়েছে, সেই প্রস্তাবটা কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে হ্যাঁ, ভালো একটা প্রস্তাব, যে বাশার আল আসাদ ক্ষমতায় থাকুক, কিন্তু স্বায়ত্তশাসিত সরকার থাকবে বিভিন্ন অঞ্চলগুলোতে। তার মানে মেইন সেন্ট্রাল পাওয়ার থাকবে একজনের কাছে, কিন্তু বিভিন্ন অঞ্চলগুলোতে কিন্তু যেই অঞ্চলের মানুষ সেই অঞ্চলে ওই জায়গায় কিন্তু সরকার গঠন করে তারা হচ্ছে প্রভাব বিস্তার করতে পারবে, যেমন বিভিন্ন রাজ্যগুলোতে ইন্ডিয়াতে যেমন থাকে অবস্থান করে, ইন্ডিয়ার মতন কিছুটা। বাট সেটা আসলে দিন শেষে রাশিয়ার একটা চাল, কারণ যখন কেন্দ্রীয় সরকার বাশার আল আসাদ থাকবে, তখন ঘুরে ফিরে কিন্তু স্বায়ত্তশাসিত সরকারগুলোতেই তার ওই বাশার আল আসাদকে সাপোর্ট করে এরকম মানুষই বসানোর চেষ্টা করবে। সো এটাও আসলে তুরস্ক কিংবা যুক্তরাষ্ট্র মেনে নেবে না স্বাভাবিকভাবে। সো তুরস্ক আসলে কী চাই এই জায়গাটাতে?
সো আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্ক এবং রাশিয়া পরস্পর মিত্র রাষ্ট্র হিসেবে পরিচিত। এই দুই দেশ অধিকাংশ সময় এক বলয়ে থাকলেও সিরিয়ায় গৃহযুদ্ধের শুরুতে তুরস্ক বাশার আসাদের বিপক্ষে এবং রাশিয়া আসাদের পক্ষে দাঁড়ায়। সিরিয়া এই ক্ষেত্রে তুরস্ক কিন্তু এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দিকে যায়। সো সিরিয়া ইস্যুতে এখন আবার তুরস্ক কিছুটা রাশিয়ার সাথে কিছুটা মত প্রকাশ করছে, তবে একটি বিষয় তুরস্ক রাশিয়ার সাথে অমিল রয়েছে। সমাধানের ব্যাপারে তুরস্কের মত হলো যে বড় বড় অঞ্চলগুলোতে স্বায়ত্তশাসন দেওয়া যাবে না। সিরিয়া যুদ্ধে তুরস্কের মূল লক্ষ্য কুর্দিদের অগ্রযাত্রা ব্যাহত করা, কারণ কুর্দিরা তুরস্কের আসলে অনেক বড় একটা মাথা ব্যথার অংশ। এজন্য তুরস্ক চায় না কুর্দিরা নতুন এলাকায় নিয়ন্ত্রণ পাক। তাছাড়া যুদ্ধ পরবর্তী সময়ে তারা যেন কোনো রকমে স্বায়ত্তশাসনের সুযোগ না পায়, এটা তুরস্ক চায়। কেননা কুর্দি অঞ্চল যদি স্বায়ত্তশাসনের অধীনে চলে যায় তাহলে এই কুর্দিরা আরও বেশি সক্রিয় হয়ে উঠবে এবং তাদের কার্যক্রম আরও তৎপর হবে, যা তুরস্কের জন্য বড় ধরনের থ্রেট হতে পারে। সেজন্যই কুর্দি অধ্যুষিত যে ছিটমহল রয়েছে সেটা হচ্ছে আফরিন, সে আফরিনে আক্রমণ করেছে তুরস্ক। তুর্কিদের দাবি তারা সন্ত্রাসীদের মূল উৎপাদন করতে আফরিন আক্রমণ করেছে। যাই হোক, মূল কথা হলো তুর্কিদেরকে কোনোভাবেই স্বায়ত্তশাসন দেওয়া যাবে না। যদি বড় বড় অঞ্চলগুলো আসলে স্বায়ত্তশাসন দেওয়া হয় তাহলে সেখানে আসলে কুর্দিরা সেই জায়গায় ক্ষমতা পেয়ে যেতে পারে। যদি কুর্দিরা তাদের ক্ষমতা পেয়ে যায় তাহলে এই কুর্দিরা মিলে, অর্থাৎ সিরিয়ার কুর্দিরা এবং ওই দিককার হচ্ছে তুরস্কের কুর্দিরা, এই দুই কুর্দিরা মিলে তুরস্কের জন্য থ্রেট হতে পারে। এই জন্যই তুরস্ক কখনোই চাইবে না স্বায়ত্তশাসন থাকুক সিরিয়ার মধ্যে। এবার আসি ইরানের বিষয়। ইরান আসলে কী চায়? ইরানও চাচ্ছে আসাদকে ক্ষমতায় রেখেই সমাধান হোক। ইরানও কিন্তু তাই চাচ্ছে, ক্ষমতায় রেখেই সমাধান হোক, কারণ সেটাই যাবে। সে 2012 সাল থেকে তেহরান মানে হচ্ছে ইরানের রাজধানী, আসাদ সরকারকে বিশাল পরিমাণ সামরিক সাহায্য ও গোয়েন্দা তথ্য দিয়ে আসছে। ইরান সিরিয়াতে তার সেনাবাহিনীর পাশাপাশি শিয়া মিলিশিয়াদেরকেও মোতায়েন করেছে। তাছাড়া ইরান সমর্থিত হিজবুল্লাহও আসাদ সরকারের একনিষ্ঠ সমর্থক। ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়া সবসময় ইরানের পাশে থাকতে গেছে। তাছাড়া লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র পাঠাতে সিরিয়া দিয়ে যেতে হয় ইরানকে। লেবাননে যদি হিজবুল্লাহকে অস্ত্র পাঠাতে হয় তাহলে ইরান কিন্তু যায় সিরিয়া হয়ে। এজন্য সিরিয়া কিন্তু একটা বিশাল বড় রাস্তা, কার জন্য? ইরানের জন্য। তাই আসাদকেই ক্ষমতায় যাবে ইরান। ঠিক এই কারণেই সিরিয়া ইস্যুতে পরাশক্তিগুলো একক সিদ্ধান্তে আসতে পারছে না এবং সিরিয়ায় গৃহযুদ্ধও বন্ধ হচ্ছে না। তাহলে এই জায়গায় আমরা 5টা দেশ নিয়ে আলোচনা করলাম, 5টা সমাধান। যুক্তরাষ্ট্র সিরিয়া কি সমাধান? সিরিয়া যাচ্ছে, সিরিয়া মিন্স বাশার আসাদ চাচ্ছে যে আমি ক্ষমতায় থাকবো, আরব বসন্তের আগে আমি যেমন পাওয়ারফুল ছিলাম সেরকমই থাকবো। যুক্তরাষ্ট্র বলতেছে না, এটা তো করা যাবে না। ওখানে আসলে এমন কোনো সরকার থাকবে যে সরকারটা আসলে গণতান্ত্রিকভাবে নতুনভাবে নির্বাচিত হবে, মূলত যুক্তরাষ্ট্র আছে তাদের পন্থী কোনো সরকার দিতে। রাশিয়া বলতেছে না, ঠিক আছে, মেইন ক্ষমতায় মানে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থাকবে বাশার আসাদ, কিন্তু স্বায়ত্তশাসন দিতে পারি আমরা। স্বায়ত্তশাসিত দিলে সেই জায়গায় অঞ্চলগুলোর এক একটা সেই এলাকার লোকজন সেখানে আসলে শান্তিপূর্ণভাবে তাদের এলাকার ক্ষমতা চালাবে, তাদের এলাকা চালাবে। তুরস্ক বলে না, যদি স্বায়ত্তশাসন দিয়ে দেয় তাহলে তো কুর্দিরা আসলে প্রভাব বিস্তার করা শুরু করতে পারে, এটা তো আমাদের জন্য থ্রেট। এই জন্য স্বায়ত্তশাসন দেওয়া যাবে না। আপনি কী করেন স্বায়ত্তশাসন দেওয়া যাবে না। তো তারা এরকম সমাধান দেয়নি, তারা আসলে বলে নাই যে আমরা এটা চাই বা ওটা চাই, তারা কাউকে কিছু বলে নাই, কোন সরকার চাই বলে নাই, তারা বলছে স্বায়ত্তশাসন দেওয়া যাবে না। তার মানে রাশিয়ার যেই মতবাদটাকে সেটাকে ডিফেন্ড করছে। ইরান বলতেছে নর্মাল, যেহেতু ইরানের জন্য আসলে সিরিয়া অনেক বড় একটা রুট, যেহেতু হিজবুল্লাহর সাথে ইরানের একটা ভালো যোগসূত্র রয়েছে, সুতরাং হিজবুল্লাহকে অস্ত্র দিতে হলে ইরান আসলে সিরিয়াকেই ব্যবহার করে, কারণ লেবাননে রয়েছে হিজবুল্লাহরা। সো সিরিয়া হয়েই লেবানন যায় অস্ত্রগুলো আসলে ইরান থেকে। এজন্য ইরানের খুব বেশি দরকার সিরিয়াকে। এজন্য ইরান চায় ইরানপন্থী যেই সরকার অর্থাৎ বাশার আল আসাদ সেই থাকুক। সো এই হলো সমাধান দিচ্ছে এক একটা দেশ, বাট একটাও এটা আসলে সমাধানযোগ্য না। এখন আসলে তুরস্কের ভয়টা আসলে কোথায়? সো একটু আগে যেটা বললাম কুর্দিদেরকে নিয়ে তুরস্কের ভয়, সেই ভয়টা নিয়েই আমরা এখন ডেপথে একটু যাব। সো ইসরায়েল রাষ্ট্র গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের রাজনীতি ঘরে বসে কিন্তু নিয়ন্ত্রণ করে ইসরায়েলের মাধ্যমেই। সো একবিংশ শতাব্দীতে এসে যুক্তরাষ্ট্র দেখলো যে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে তাদের আর কোনো টেনশন নেই। অর্থনৈতিক, মিলিটারি বা প্রযুক্তিগত উন্নতির ফলে ইসরায়েল এখন মাথা উঁচু করে নিজের শক্তি বলে পৃথিবীতে টিকে থাকতে পারবে। ঠিক এই অবস্থায় যুক্তরাষ্ট্রের সামনে আরেকটা বিরাট সুযোগ আসলো। যুক্তরাষ্ট্র দেখলো যে সিরিয়ার সীমানা ঘেঁষে তুরস্কের কুর্দিরা, যাকে বলা হয় পিকেকে, এই তুরস্ক থেকে আলাদা হতে চাচ্ছে এবং একইভাবে তুরস্কের সীমানা ঘেঁষে সিরিয়ার কুর্দিরা সিরিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠন করতে যাচ্ছে। তখন যুক্তরাষ্ট্র মনে করলো এই কুর্দিদের যদি আমরা সহায়তা করি এবং তাদের দিয়ে যদি সিরিয়া এবং তুরস্কের মাঝখানে একটি কুর্দি রাষ্ট্র গঠন করতে পারি তাহলে এটি হবে যুক্তরাষ্ট্রের জন্য দ্বিতীয় ইসরায়েল। ঠিক আছে,
যে ইসরায়েলকে ব্যবহার করে যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যে ক্ষমতা প্রভাব বিস্তার করতে শুরু করতেছে, এখন কুর্দি রাষ্ট্র গঠন করবে যেটা ইসরায়েলের মতন ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। কিন্তু বিশ্ব রাজনীতিতে ঠান্ডা মাথায় খেলোয়াড় হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। যুক্তরাষ্ট্রের এই কুর্দি রাষ্ট্র তৈরি করার ধারণাটি এরদোয়ান শুরুতেই আঁচ করতে পেরেছিলেন, যে কারণে তিনিও কুর্দিদের প্রতি শুরু থেকে সচেতন ছিলেন। যুক্তরাষ্ট্র এবং কুর্দিরা যেখানে কুর্দি রাষ্ট্র তৈরি করতে চাচ্ছে, সেখানে তুরস্ক সেফ জোন তৈরি করে রেখেছে। এরদোয়ানের বিচক্ষণতার কারণে ওবামা ও ট্রাম্প প্রশাসন ব্যর্থ হয়েছে একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। ট্রাম্প পিরিয়ডে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো বাহিনী সিরিয়ায় এসেছিল কুর্দিদের সাথে এক হয়ে আইএস দমন করতে। তুরস্ক কিন্তু ন্যাটোর সদস্য রাষ্ট্র। কুর্দিদের সাহায্য করতে আসা সেই ন্যাটো বাহিনীকে তুরস্ক কৌশলে ব্যবহার করেছিল কুর্দিদেরই দমন করতে। বিশাল ব্যাপার। অনেকে মনে করেছেন এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমাতে এবং তুরস্কের সার্বভৌমত্ব রক্ষায় এরদোয়ান যা করেছে সেটা প্রশংসনীয়। আবার অনেকে মনে করেছে যে কুর্দিরাও তো মুসলমান এবং এই বিশাল জনগোষ্ঠীর জন্য একটি স্বাধীন রাষ্ট্র থাকা তাদের অধিকার, তাই এরদোয়ানের সশস্ত্র হামলাকে তারা ভালো চোখে দেখছে না। আসলে এই কুর্দি রাষ্ট্র এবং কুর্দিদের উপর এরদোয়ানের সশস্ত্র হামলা নিয়ে ওয়ার্ল্ড পলিটিক্সে অনেক বিতর্ক রয়েছে। এই বিতর্কটি নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। তবে এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের সহায়তায় একটি কুর্দি রাষ্ট্র গঠন হলে যুক্তরাষ্ট্রের কী লাভ? প্রথমত, তুরস্কের ঘাড়ে বসে এই অঞ্চল থেকে খুব সহজে ভূমধ্যসাগরের পূর্ব তীর পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে যুক্তরাষ্ট্র। এবং দ্বিতীয় লাভ হচ্ছে, এখানে যুক্তরাষ্ট্রের মিলিটারি ঘাঁটি বসিয়ে ইরানকে কাছ থেকে নজরদারি করতে পারবে। তার মানে তুরস্ক এবং ইরান একবারে বাগে চলে আসবে। তার মানে কি, মিডল ইস্ট বাগে চলে আসবে যুক্তরাষ্ট্রে। তৃতীয়ত, কুর্দি মিলিশিয়াদের কাছে অস্ত্র রপ্তানি করে বিপুল পরিমাণ ফরেন রিজার্ভ অর্জন করবে। তার মানে তাদের যে চিরায়ত ব্যবসা অস্ত্র বাণিজ্য, সেটা তো জিয়ে রাখবে আরও ভালো হবে। এখন আসাদ এবং বিদ্রোহীদের কারোই যে সক্ষমতা নেই এককভাবে কর্তৃত্ব করার, এই বিষয়টা একটু বোঝা দরকার। কারণ কি, মানে গৃহযুদ্ধটা চলতেই আছে। এখন ঘটনাটা এমন পর্যায়ে গেছে যে আসাদ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে টিকতে পারবে না, বিদ্রোহী গোষ্ঠী যখন ক্ষমতা যদি আসে তাও টিকতে পারবে না সিরিয়ার মধ্যে। আসলে কেন টিকতে পারবে না? কারণ তাদের মেইন কথা হচ্ছে, তাদের কারোই আসলে ওইরকম ওইরকম সামর্থ্য নাই, মানে ইন্ডিভিজুয়াল সামর্থ্য নাই যে তারা আসলে এই সিরিয়া দেশটাকে চালাতে পারবে। খেয়াল করে, সিরিয়া দেশটা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায় অবস্থিত, আসলে সব দেশই আসলে এই সিরিয়ার উপর প্রভাব রাখতে চায়। সো এই জন্যই আসলে কেউ নির্ভরশীল না এককভাবে। সো বিদ্রোহীদের মধ্যে বর্তমানে সর্বজন স্বীকৃত কোনো একক নেতা নেই। তার মানে যারা বিদ্রোহী সিরিয়ার মধ্যে, তাদের কিন্তু একক নেতা নেই যে সবাই তার এক লিডে চলবে, একটা নেতৃত্বে আনবে, যেমন কেউ নেতা নেই। তাছাড়া ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সিরিয়া ইস্যু থেকে নিজেদেরকে ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছে। বিদ্রোহীদের আধিপত্য আস্তে আস্তে সীমিত হয়ে পড়ছে। ফলে বিদ্রোহীদের পক্ষে সিরিয়ার ক্ষমতায় বসার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ তাদের পক্ষে সম্পূর্ণ সিরিয়া দখল করে ক্ষমতায় যাওয়া অসম্ভব। অন্যদিকে আসাদ সরকারকে ইরান, সিরিয়া এবং হিজবুল্লাহ সহায়তা করলেও আসাদের পক্ষে পুরো দেশে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো লোকবলের সংকট দেখা দিয়েছে। আসাদের আর্মি কম। সিরিয়াতে বর্তমানে এমন অনেক অঞ্চল রয়েছে যেখানে আসাদের ক্ষমতা শুধু একটু আনুষ্ঠানিকতা। সেসব এলাকায় আসাদের চেয়ে বেশি প্রভাবশালী রাশিয়া ও ইরানের মতো বিদেশি শক্তিগুলো। ঠিক আছে? সো তাই এখন বিশ্লেষকরা বলছেন যে মন্দের ভালো হিসেবে সিরিয়ার এই যুদ্ধের সমাধান দুটি উপায়ই হতে পারে। এক, আন্তর্জাতিক পরাশক্তিগুলো সিরিয়া থেকে তাদের সকল সেনা সরিয়ে নেবে, যদিও সেটা কখনো সম্ভব না। দুই, বাশার আল আসাদকে ক্ষমতায় রেখে অন্য সব অঞ্চলকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, যেটা তুরস্ক কখনো হতে দেবে না। কেননা বিদ্রোহীদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং তার কয়েকটি ছোটো ছোটো গ্রুপে বিভক্ত। এখন তাদের থেকে একজনকে প্রেসিডেন্ট হলে অন্যরা আবার বিদ্রোহ করবে। সুতরাং দুইটা সমাধান হতে পারে রাজনীতিবিদদের বা বিশ্লেষকদের মধ্যে, বাট এই দুইটাই আসলে ফিজিবল না। এই দুইটাই সমাধান আমরা কমন সেন্স খাটাই বুঝতে পারতেছি। কমন সেন্স তো না, একটু বিশ্ব রাজনৈতিক সেন্স খাটাই বুঝতে পারতেছি। এখন আসলে কোন দিকে মোড় নিচ্ছে কুর্দি সংকট, এটা আসলে একটু বোঝার বিষয়। এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। যে বলা হয়ে থাকে শুধু পাহাড় পর্বত ছাড়া কুর্দিদের কোনো মিত্র নেই, কারণ কুর্দিরা যে অঞ্চলে বসবাস করে সব অঞ্চল আসলে মূলত পাহাড় অধ্যুষিত। সো ভূ রাজনৈতিক সবচেয়ে জটিল বিষয়গুলোর মধ্যে কুর্দি সংকট একটি। সো বর্তমানে পশ্চিম এশিয়ার 5টি দেশে ছড়িয়ে রয়ে বসবাস করছে বিশাল কুর্দি জনগোষ্ঠী। এই 5টি দেশ হচ্ছে তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া এবং আজারবাইজান। সো তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া এবং আজারবাইজান, এই 5টা দেশ মূলত হচ্ছে পশ্চিম এশিয়ার দেশ। এই 5টা দেশেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই কুর্দিরা। তবে তুরস্কের সবচেয়ে বেশি কুর্দি বসবাস করে। আধুনিক তুরস্কের দক্ষিণ পূর্বে অর্থাৎ তুর্কি কুর্দিস্তান যেটাকে বলা হয়, এবং সিরিয়ার উত্তর পূর্বে মানে সিরীয় কুর্দিস্তান বলা হয়, এবং ইরাকের উত্তরে ইরাকি কুর্দিস্তান, এবং ইরাকের উত্তর পশ্চিমে ইরানি
ইরানের উত্তর পশ্চিমে ইরানি কুর্দিস্তান এবং আর্মেনিয়ার দক্ষিণ পশ্চিমের কিছু অঞ্চলে কুর্দিরা বসবাস করছে। সো 5টি দেশ জুড়ে কুর্দি বসবাসকারী এই অঞ্চলটিকে বলা হচ্ছে কুর্দিস্তান। প্রায় 2,40,00,000 কুর্দি এই দেশগুলোতে বসবাস করছে। তাছাড়া ইউরোপের জার্মানিতে অভিবাসী হয়ে 15 লক্ষ কুর্দি বসবাস করছে। মধ্যপ্রাচ্যে বসবাস হলেও এরা জাতিতে আরব নয়, তারা বরং জাতিতে কুর্দি, তাদের ভাষাও কুর্দি, ধর্মের দিক থেকে সুন্নি মুসলিম, কুর্দিরা কিন্তু সুন্নি মুসলিম। মধ্যপ্রাচ্যে আরব, তুর্কি এবং 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 ফার্সিদের পরেই কুর্দিরা চতুর্থ বৃহত্তম জাতিগোষ্ঠী, অথচ তাদের কোনো রাষ্ট্র নেই। তারাই বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রবিহীন জাতি। ধর্মীয়, রাজনৈতিক, ভাষা ও সংস্কৃতিগত পার্থক্যের কারণে কুর্দিরা বহু বছর যাবৎ ধারাবাহিকভাবে দুর্ভোগের শিকার, অথচ মধ্যপ্রাচ্যের ইতিহাসে এবং ইসলামের জন্য কুর্দিদের অবদান অনস্বীকার্য। ইসলাম ধর্মের অভ্যুদয়ের প্রথম দিকে জেরুজালেমের ওপর অধিকার নিয়ে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যে যুদ্ধ হয়ে সেটি ইতিহাসে ক্রুশেড নামে পরিচিত। আমরা জানি ক্রুশেড নিয়ে অনেক বছর যুদ্ধ হয়েছিল এই ক্রুশেড। সেখানে কুর্দি যোদ্ধাগণ অত্যন্ত বিরোচিত ভূমিকা পালন করে। কুর্দি বীর গাজী সালাউদ্দিন আল আইয়ুবির নেতৃত্বে মুসলিম বাহিনী ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে চূড়ান্ত লড়াইয়ে জয়লাভ করে এবং তাতে করে জেরুজালেমের উপর মুসলমানদের অধিকার পুনরুদ্ধার হয়। ইংল্যান্ডের রাজার নেতৃত্বে পরিচালিত ক্রুশেড যুদ্ধে মুসলমানদের হাতে ইউরোপের দেশগুলোর পরাজয় আজও স্মরণীয়। আর এই অবদান কুর্দি বীর গাজী সালাউদ্দিনের। তবুও এই গাজী সালাউদ্দিনের এত বড় অবদানের পরেও এই কুর্দি জাতির কোনো রাষ্ট্র নেই, খুবই আসলে হতাশাজনক বিষয়। আবার বিশ্ব রাজনীতির অনেক বড় চাল চলে এই ইস্যুটাকে কেন্দ্র করে। এবার ইন্ডিভিজুয়াল কয়েকটা দেশ নিয়ে আমরা আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট এই আলোচনাটুকু, কারণ প্রত্যেকটা দেশের আসলে এই কুর্দিদের নিয়ে কি স্টেটমেন্ট, তাদের বর্তমান কী অবস্থা, এইগুলো নিয়ে আলোচনা করাটা জরুরি। তুরস্ক আসলে নিয়ে এই কীভাবে কাজ করে এই বিষয়টাতে। সো মধ্য এশিয়া থেকে তুর্কিরা আনাতোলিয়া মানে বর্তমান তুরস্ক, এই তুরস্কে আসার আগ পর্যন্ত এই অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ ছিল এই কুর্দিরাই। তুর্কিদের সঙ্গে কুর্দিরা কাঁধে কাঁধ মিলিয়ে সেলজুক সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য গড়ে তুলেছে। 1639 থেকে 1918 সাল পর্যন্ত ইরান ছাড়া বাকি সব কুর্দিরা ছিল অটোমান সাম্রাজ্যের অধীন। তুরস্ক কর্তৃক কুর্দিরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে এবং কুর্দিদের স্বাধীনতা দূরে থাকুক, স্বায়ত্তশাসনের দাবিও মানতে রাজি নয় বর্তমান তুরস্ক। প্রথম বিশ্বযুদ্ধের সময়ে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুর্দিদের মধ্যে জাতীয়তাবাদের জন্ম হয়। তারা তখন একটি স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা জার্মানির পক্ষে ছিল, তাই জার্মানির পরাজয় মানে অটোমানদের পরাজয়। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। যুদ্ধে জয়ী পশ্চিমা জোট 1920 সালে অনুষ্ঠিত হয় সেভর চুক্তি অনুযায়ী গণভোটের মাধ্যমে কুর্দিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের ব্যবস্থা নেয়। 3 বছর পর তথা 1923 সালে তুরস্কের সীমানা নির্ধারণ নিয়ে তুরস্কের সাথে লুজান চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে নবগঠিত তুরস্কের নেতারা আলাদা কুর্দি রাষ্ট্র গঠনের বিপক্ষে ছিলেন। নানা হিসাব নিকাশ মিলে গেলে সেদিনই হয়তোবা কুর্দিরা একটি আলাদা স্বাধীন রাষ্ট্র পেয়ে যেত, কিন্তু তুরস্কের বিরোধিতার কারণে আর সম্ভব হয়নি। সুতরাং কুর্দিরা যে রাষ্ট্র পানি সবচেয়ে বড় দায়ভার কার? তুরস্কের। অন্যদিকে তুরস্ক গঠনের পর জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্ক ক্ষমতায় আসলেন। আতাতুর্ক সরকার তুর্কিশ জাতীয়তাবাদকে গুরুত্ব দেন। এই সময়ে কুর্দি ভাষায় কথা বলা নিষিদ্ধ করা হয়। কুর্দিদের উপর চালানো হয় নানা নিপীড়ন। কুর্দিদের মাতৃভাষাও তুরস্কে 1991 সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল। ইসলাম ধর্মে 4টি মাযহাব রয়েছে। কুর্দিরা মূলত শাফিঈ মাযহাবের অনুসারী, অন্যদিকে তুর্কিরা হানাফি মাযহাব। কিন্তু কুর্দিদের হানাফি মাযহাব মানতে বাধ্য করত তুর্কিরা। বাধ্য হয়ে স্বাধীনতার জন্য 1980 সালে অস্ত্র হাতে তুলে নিয়ে আত্মপ্রকাশ করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। শুরু হয় গৃহযুদ্ধ, প্রাণ হারায় হাজার হাজার কুর্দি এবং তুর্কি। তারপর 2013 সালে পিকেকে এবং তুরস্ক সরকারের মধ্যে যুদ্ধবিরতি হয়। এতক্ষণ ধরে আলোচনা করলাম তুরস্ক এবং কুর্দিদের যে ঐতিহাসিক ঘটনা। এবার আসি সিরিয়ায়। তো সিরিয়ায় কুর্দিদের ভোটাধিকার পর্যন্ত নেই এখন পর্যন্ত। অতীতে সিরিয়ান কুর্দিদের এলাকাগুলো আরবদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। এতে অনেকে গৃহহীন হয়ে যায়। বর্তমানে তুরস্কের সীমানা ঘেঁষে উত্তর দিকে তারা বসবাস করছে। উত্তর সিরিয়ায় বসবাসরত কুর্দিদের 2টি জোট রয়েছে, একটি সামরিক জোট, অন্যটি রাজনৈতিক জোট। ওয়াইপিজি হচ্ছে সামরিক জোট, যাদের সাথে আবার তুরস্কের পিকেকে সম্পর্ক রয়েছে। উত্তর সিরিয়ার বর্তমান নিয়ন্ত্রণ কুর্দিদের সামরিক জোট ওয়াইপিজির হাতেই। এই ওয়াইপিজি হাতেই উত্তর সিরিয়ার থেকে জঙ্গি গোষ্ঠী আইএস এর উৎখাত হয়েছে। আইএস উৎখাতে যুক্তরাষ্ট্র আধুনিক অস্ত্র দিয়ে ওয়াইপিজিকে
সহায়তা করেছিল। তাদের রাজনৈতিক জোট ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির দাবি তারা উত্তর সিরিয়ায় স্বায়ত্তশাসন চায়। 2019 সালের অক্টোবরে, খুব রিসেন্ট, মানে খুব আগের কিছু না, রিসেন্ট বিষয়ে, 2019 সালের অক্টোবরে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের পর সৃষ্ট শূন্যতায় তুরস্ক যে ভয়াবহ সামরিক হামলা পরিচালনা করেছিল তার প্রধান লক্ষ্য ছিল কুর্দিরা। বিশেষ করে সিরীয় কুর্দিদের ক্রমবর্ধমান সামরিক শক্তি তুরস্কের এখন মাথা ব্যথার কারণ হওয়াটাই খুব স্বাভাবিক। তুরস্ক মনে করে যে তার সীমান্তের নিকটবর্তী সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় এরূপ তুরস্ক বিরোধী শক্তির সমাবেশ তুরস্কের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। তাই তুরস্ক উত্তর পূর্ব সিরিয়ায় বিমান হামলা চালিয়ে প্রায় 32 কিলোমিটার সীমান্তকে দখল করে সেখানে ফ্রি জোন বা নিরাপদ অঞ্চল তৈরি করেছে। তুরস্কের দাবি এই নিরাপদ অঞ্চলে তুরস্কে আশ্রয় নেওয়া 30 লাখ সিরিয়ান শরণার্থীকে পুনর্বাসন করতে চায় তুরস্ক, যদিও এটা মূলত দেখানোর জন্যই কথা বলা, এটার পিছনে অন্য কোনো কারণ রয়েছে। ফলশ্রুতিতে সিরিয়ার কুর্দিদের এখন নিজ দেশে লড়াইয়ের পাশাপাশি লড়াই করতে হচ্ছে তুরস্কের বিরুদ্ধে। সুতরাং এই যে তুরস্কের যে সেফ জোন বা নিরাপদ এলাকা ঘোষণা করা, এই যে 32 কিলোমিটার, এটা অনেক বড় একটা মোড় ঘুরিয়ে দেয় কুর্দি সংকটের বিষয়ে। এটা আমরা নিয়ে পরবর্তীতে হয়তো আলোচনা করব। এবার আসি ইরান নিয়ে, ইরান এবং কুর্দিদের সম্পর্ক নিয়ে। সো এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এবং এর আগে আমরা আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে যে 1979 সালে ইরানে সফল ইসলামী বিপ্লবের পর ইরানে শিয়াদের একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ ইরানে কুর্দিরাই হলো একমাত্র সুন্নি। সংখ্যালঘু হিসেবে ইরানেও সুন্নি কুর্দিদের উপর নিপীড়নমূলক আচরণ শুরু হয়। শিয়া ও সুন্নিদের মধ্যে বিদ্যমান বিরোধ ইরানকে কুর্দিদের উপর নিপীড়ন করতে উৎসাহী করেছে বলে বিবেচনা করা হয়। ইরানে বসবাসরত কুর্দিদের জন্য আলাদা করে কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল নেই। 2017 সালে স্বাধীনতার প্রশ্নে গণভোট হলে তুরস্ক, ইরান, ইরাকের সেনারা কুর্দিদের ঘেরাও করে ফেললে গণভোট প্রত্যাহার করে কুর্দিরা। তো কুর্দিরা আসলে গণভোট করার ব্যবস্থা করেছিল, বাট ইরান সেটা করতে দেয় নাই। এবার আসি ইরাকও শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ। ইরাকি জনগণের ভাষা আরবি। কুর্দিরা কিন্তু সুন্নি। সুতরাং এই যে শিয়া সুন্নি দ্বন্দ্বটা কিন্তু কুর্দিদের একটা সমস্যার অন্যতম কারণ। অন্যদিকে ইরাকে বসবাসরত কুর্দিরা সুন্নি এবং তাদের ভাষাও কুর্দি। সো ইরাকে সাদ্দাম হোসেন ক্ষমতা থাকাকালীন রাজনৈতিক দ্বন্দ্বে কুর্দিদের উপর ভয়াবহ নিপীড়ন এবং গণহত্যা পরিচালিত হয়। এতে বিপুল সংখ্যক কুর্দি নিহত হয়। ইরাকের উত্তর দিক দিয়ে যে অঞ্চল ইরাকি কুর্দিরা বসবাস করছে, 1946 সালে তারা সেখানে স্বায়ত্তশাসন আদায়ের উদ্দেশ্যে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি বা কেডিপি প্রতিষ্ঠা করে। কোথায়? ইরাকের দিকে। সেখানে যাকে সংক্ষেপে কেডিপি বলা হয়। কেডিপি থেকে আন্দোলন হলে ইরাকের নতুন সাংবিধানিক কুর্দিদেরকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 2003 সালে উপসাগরীয় যুদ্ধের সময় কুর্দিরা যুক্তরাষ্ট্রের পক্ষে থাকায় সাদ্দাম হোসেন কুর্দিদের উপর নিপীড়ন চালায়। বর্তমানে ইরাকের কুর্দিশ রিজিওনাল গভর্নমেন্ট বা কেআরজি সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে তুরস্ক। তাদের তেল গ্যাসের অন্যতম বড় গ্রাহক তুরস্ক। তেল গ্যাস কেনার বিনিময়ে তুরস্ক চায় কেআরজি যাতে সিরিয়া এবং তুরস্কের কুর্দিদের আন্দোলনে সমর্থন না দেয়। এবার আসলে যুক্তরাষ্ট্র আসলে এখানে কী কী সম্পর্ক এর সাথে, আমরা আসলে আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমরা যুক্তরাষ্ট্র নিয়ে আলোচনা করবো, ইসরায়েল নিয়ে আলোচনা করবো এবং তারপর ছোট একটু আলোচনা করেই আমরা মূলত শেষ করবো আজকের আলোচনাটা। সো যুক্তরাষ্ট্র কী আসলে চায়? যুক্তরাষ্ট্র কুর্দিদের সুযোগ মতো ব্যবহার করে এখন আর সমর্থন দিচ্ছে না, যেটা যুক্তরাষ্ট্র আগে থেকেই করে আসে। তো আইএস জঙ্গি গোষ্ঠী দমনের নামে যুক্তরাষ্ট্র সিরিয়াতে তার প্রবেশ নিশ্চিত করেছিল। তখন যুক্তরাষ্ট্র কুর্দিদের আইএস বিরোধী প্রক্সি যুদ্ধে ব্যবহার করত। আইএস উৎখাত হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র তুরস্কের সাথে সম্পর্ক উন্নয়নের উদ্দেশ্যে সিরিয়ায় কুর্দিদের না জানিয়ে হঠাৎ করে সিরিয়া থেকে 2019 সালে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়। তখন সিরিয়ায় কুর্দিরা একা হয়ে পড়ে। তারপরে সেখানে শুরু হয় তুরস্কের বিমান হামলা। যুক্তরাষ্ট্র যখন প্রথম দিকে চেয়েছিল কুর্দিরা একটি স্বাধীন রাষ্ট্র গঠন করুক, কিন্তু পরবর্তীতে দেখা দিল হিসাব মিলছে না। তখন কি করলো যুক্তরাষ্ট্র? সেখান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করলো। যখন করলো তখন তো তুরস্ক ওখানে আক্রমণ চালাবে, কারণ কুর্দিরা তখন আর যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে না। এর কারণ ছিল 1948 সাল আর 2018 সাল এক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করেই অনেক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র তুরস্কের লাগাতার বিমান হামলায় সিরিয়ায় কুর্দিরা বাধ্য হয়ে বাশার আল আসাদের সাথে চুক্তি করত। চুক্তি স্বাক্ষরের ফলে তুরস্ক এবং সিরিয়ার সামরিক সংঘাত অনিবার্য হয়ে পড়ে এবং সংঘাতপূর্ণ আফরিনে প্রায়ই চলছে তুর্কি বিমান হামলা। এবার আসি ইসরায়েল এবং শেষ দেশ যেটা নিয়ে আমরা আলোচনা করবো এবারের অংশে। সো ইসরায়েলের সাথে কুর্দিদের যোগসূত্র নিয়ে বর্তমান রাজনৈতিক টেবিলে প্রচুর আলোচনা ওঠে। ইসরায়েলের স্বার্থটি এখানে মিলে গিয়েছে। আসলে ইসরায়েল চাচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মধ্যপ্রাচ্যের মানচিত্রকে আরেকবার দ্বিখণ্ডিত করতে, অন্যদিকে কুর্দিরাও চাচ্ছে স্বাধীন রাষ্ট্র তৈরি করতে।
তাই বলা যায় ইসরায়েল অস্ত্র দিয়ে কুর্দিদের সহযোগিতা করলে ইসরায়েলের লাভ, কারণ ইসরায়েল চায় কি একটা ভাঙন ধরুক মধ্যপ্রাচ্যে, আর কুর্দিরাও চায় কি সেই যে ভাঙন ধরার মধ্যে তাদের নিজস্ব একটা রাষ্ট্র গঠন করতে। সুতরাং ইসরায়েল এবং কুর্দি এই দুইটা গোষ্ঠীর বর্তমান যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট কিন্তু সিমিলার, কাইন্ড অফ সিমিলার। এবার আসি সম্ভাব্য কুর্দি রাষ্ট্র হলে মধ্যপ্রাচ্যের কী অবস্থা হবে এটা নিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। সুতরাং কুর্দি যদি স্বাধীন রাষ্ট্র হয়ে যায় তাহলে কী অবস্থা হবে, ইম্প্যাক্ট অ্যানালাইসিস করবো এবার আমরা। তো তুরস্ক সরকার, ইয়েমেনের ধর্মীয় নেতা, ইরাকের শিয়া গোষ্ঠী এবং সিরিয়ায় আসাদ সরকার সবাই কুর্দিদের স্বায়ত্তশাসনের আন্দোলন বিরোধী। প্রত্যেকের আশঙ্কা এর ফলে তাদের দেশ ভেঙে বৃহত্তর কুর্দিস্তানের জন্ম হতে পারে। অন্যান্য আঞ্চলিক বিষয়ে নিজেদের মতভিন্নতা থাকলেও কুর্দিস্তান প্রসঙ্গে তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া এরা সবাই ঐক্যবদ্ধ। এর কারণ এক, তুরস্ক মনে করছে কুর্দিরা স্বাধীন হয়ে গেলে প্রথমত তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হবে। দ্বিতীয়ত, বহির্বিশ্বে তুরস্কের সামরিক দুর্বলতা প্রকাশ পাবে। 2 নম্বর, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সীমানা নিয়ে দ্বন্দ্ব একটি রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি ঝামেলার বিষয়, কেননা সীমানায় সর্বদা সেনা মোতায়েন রাখতে হবে, অস্ত্রের মজুত বাড়াতে হবে। বর্তমানে ভারত, পাকিস্তান এবং ভারত চীন এই সমস্যায় ভুগছে কিন্তু। তাই কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কুর্দি রাষ্ট্রের সাথে অন্যান্য রাষ্ট্রের সীমান্ত সংঘাত তৈরি হবে। 3 নম্বর কারণ, পরাশক্তিগুলোর মধ্যে ভূকৌশলগত অস্ত্র প্রতিযোগিতা তৈরি হতে পারে, যা ওই অঞ্চলে একটি নতুন বলয় সৃষ্টি করবে। তাদের দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কুর্দিদের নিয়ে মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। 4 নম্বর কারণ, ইরান, তুরস্ক, ইরাক ইত্যাদি রাষ্ট্রগুলোতে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হতে পারে। কুর্দিস্তানের মতো অন্যান্য জাতিগুলো স্বাধীনতার দাবি করতে পারে, যা ওই অঞ্চলের জাতীয়তাবাদী সংঘাতকে উস্কে দেবে। তার মানে এখন পর্যন্ত আমরা বুঝলাম তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া এরা আসলে বিভিন্ন বিষয়ে দ্বিমত হলেও মধ্যপ্রাচ্যের ভূখণ্ডটা যাতে দ্বিভাবিভক্ত না হয়ে যায়, ভাঙে না যায়, এই জন্য সবাই তারা একমত, এবং একমত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, এটা আমরা এখন আলোচনা করলাম। তো উপরোক্ত এই যে ঝুঁকিগুলো, এগুলো মাথায় রেখে মূলত তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া সবাই কুর্দিদের ওপর প্রয়োজন মতো নিপীড়ন চালাচ্ছে, কারণ কুর্দিদেরকে স্বাধীন রাষ্ট্র তার কেউ দিতে চায় না। অনেকে একরৈখিক দৃষ্টিকোণ থেকে 5টি দেশের সীমান্তে বসবাসরত কুর্দিদের একটি অভিন্ন জাতি হিসেবে কল্পনা করতে পছন্দ করলেও বাস্তবতা একটু ভিন্ন, কারণ একই জাতি হলেও দীর্ঘদিন ভিন্ন ভিন্ন রাষ্ট্রের অধীনে ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আন্দোলন করতে গিয়ে কুর্দিদের রাজনৈতিক এবং সামাজিক বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন হয়ে বিকশিত হয়েছে। এর ফলে 5টা দেশের কুর্দি, ধরলাম জাতি একই, বাট 5টা দেশের কুর্দি যখন একসাথে হবে তাদের মধ্যে রাজনৈতিক সমস্যা সৃষ্টি হবে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের নেতৃত্ব নিয়ে সমস্যা সৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক। ফলে তাদের মধ্যে অনেক বিষয়ে ভিন্নতা সৃষ্টি হবেই। এসব বিষয় মাথায় রেখে বর্তমানে কিছু কুর্দি নেতাও স্বাধীনতার পরিবর্তে অধিকতর অধিকার এবং স্বায়ত্তশাসনের দাবি জানাচ্ছে। সুতরাং কুর্দিরাও বুঝছে যে তারা আসলে এক হয়ে এক থাকতে পারবে না। সুতরাং তারা এখন, তাদের মধ্যে কিছু নেতা রয়েছে যারা চাচ্ছে যে না, আমরা স্বায়ত্তশাসন চাই, আমরা আসলে রাষ্ট্র হিসেবে ওভাবে চাই না। এবার পুরো বিষয়টা, এই যে কুর্দি নিয়ে বা সব বিষয়টা নিয়ে বা আমরা পুরো মিডল ইস্ট নিয়ে আলোচনা করলাম, এটার একটু মূল্যায়ন নিয়ে করি, আমরা পুরো বিষয়টাকে একটু ইভ্যালুয়েট করি যে ঘটনাটা কী ঘটলো, কী হলো, এবং লাস্টে আমরা কিছু প্রশ্ন রেখে যাবো, যে প্রশ্নগুলো আমাদেরকে থিঙ্ক করতে হবে, ফার্দার রিসার্চ করতে হবে। সো সকল সমস্যার একটি সমাধান মূলত থাকা উচিত। সো কোনো একটি সমস্যার প্রেক্ষিতে আমরা একটি সমাধান দিয়ে থাকি। মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে আদৌ কী হবে এটা নিশ্চিত করে আসলে কেউই বলতে পারছে না, বা আমরাও এখনও বলতে পারবো না, বা কেউই বলতে পারবে না, হয়তো ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারছে না। এই মধ্যপ্রাচ্য সংকটের উপসংহার যদি আমি বা আপনি টানতে চাই, তাহলে আপনাকে বা আমাকে স্বীকার করতেই হবে এই সংকটের কোনো আসলে উপসংহার নেই। কারণ মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে এই সংকটের অংশীজনগুলো, যারা স্টেক হোল্ডার রয়েছে, তাদের মধ্যে কোনো কমন গ্রাউন্ড নেই। তার এক একজন এক এক রকম স্বার্থ নিয়ে, এক একজন এক এক দিক দিয়ে এক এক পার্সপেক্টিভে চিন্তাভাবনা করছে। সো এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম। সুতরাং এইটার মধ্যপ্রাচ্যে যে সংকট, সেটা আসলে সমাধান হবে কি না, এই উত্তপ্ত অবস্থা আসলে ঠিক হবে কি না, এটা আসলে বলা যায় না। এবং বেশিরভাগ ক্ষেত্রে বলা যায় যে এটা আসলে ঠিক হওয়ার সম্ভাবনা খুবই কম, বা হবে না হয়তো। কারণ একটা সমস্যা সমাধান হতে না হতেই আরেকটা সমস্যা তৈরি হয়, বরং সমস্যার পর সমস্যা তৈরিই হচ্ছে মধ্যপ্রাচ্যে, এবং বহির্বিশ্বের প্রত্যেকটা দেশই চায় এখানে প্রভাব বিস্তার করতে। এবার কিছু কোশ্চিন আমরা চিন্তা করি, বা কিছু বিষয় চিন্তা করি, যেগুলো আসলে আমাদের এই পর্ব, যেটা বলি আসলে এই পর্ব আমাদের শেষ হচ্ছে, মিডল ইস্টের পুরো পর্ব আমাদের শেষ হচ্ছে আজকে থেকে। প্রশ্নগুলো হচ্ছে, প্রথমত, সৌদি আরব ও ইরান কি পারবে তাদের রাজনৈতিক এবং ধর্মীয় সংঘাতকে মীমাংসা করে একটি সমাধানে পৌঁছাতে? যদি পারে তাহলে আসলে কীভাবে পারবে সৌদি আরব এবং ইরান? 2 নম্বর প্রশ্ন, তুরস্ক কি কখনো কুর্দিদের স্বায়ত্তশাসন মেনে নেবে? আবার তুরস্ক যদি মেনেও নেয়, তাহলে কি এটি নিশ্চিতভাবে বলা যায় সম্ভব যে কুর্দিরা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রভাব বলয় থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারবে? তৃতীয় প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সিরিয়ায় স্থিতিশীলতা আনতে
বাশার আল আসাদ কি কখনও নিজের ক্ষমতা থেকে সরে দাঁড়াবে? এই 3টি প্রশ্নের উত্তর আমরা সবাই চিন্তা করব, ভাবব, এবং আজকে এই পার্ট 6 মিডল ইস্ট পার্ট 6 পর্বের মাধ্যমে আমাদের মিডল ইস্টের যে সিরিজটি ছিল সেটা শেষ হলো। আশা করছি আপনাদের বিশ্ব রাজনীতির অনেকগুলো বিষয়, অনেকগুলো ইস্যু অনেক সহজভাবে এখন থেকে ব্যাখ্যা করা যাবে এই ভিডিওগুলোর পরে। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে। দেখা হয় পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো সিরিজে, পরবর্তী বিশ্ব রাজনীতির কোনো বিষয় নিয়ে বা বাংলাদেশের কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।